উপদেষ্টাও জানি বাংলাদেশ থেকে চলে যেতে না পারে সেই রেস্ট্রিকশন চেয়েছি। বাংলাদেশে ইউনিস ম্যাজিক হচ্ছে তার হামের টিকা প্রোভাইড না করা, টিকার ব্যবস্থা না করা, শিশু 6 মাস থেকে আরম্ভ করে 5 বছর শিশু থেকে মৃত্যুর বুকে পতিত করা, এবং তাদের মাদের হাহাকার, ওই মৃত্যু যন্ত্রণা যেসব শিশুরা আছে তাদের চিৎকার হচ্ছে ওনার ম্যাজিক। আমরা যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলের কথা বলছি, আমাদেরকে টিকা দেওয়া হতো, এবং আমার যে ছোট ভাই বোন যাদেরকে দেখেছি গ্রামে মাঠ পর্যায়ে ফিল্ড ওয়ার্কার ছিল, হেলথ ওয়ার্কাররা, বিশেষ করে মহিলারা আমাদের চকলেট দিত, অথবা ওই যে ছোটো ছোটো আপনার কানে দেখি এক ধরনের দিত, আপনার কড লিভার অয়েল দিত, দিয়ে আমাদেরকে কনভিন্স করতো টিকা নেওয়ার জন্য, আমাদের মা চাষিদেরকে কনভিন্স করতো। সেটা কিন্তু একদিনে আরম্ভ হয় না। 1979 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমল থেকে আরম্ভ করে 2012-এ শেখ হাসিনার আমলেও এটা লেভেল 2 দেওয়া হয়েছে, MCO 2, এবং রোবেলা টিকাও দেওয়া হয়েছে, যে এটা এই দেশের ভূপ্রকৃতি অবস্থানে হামটা নর্মালি ওয়েদার চেঞ্জের সাথে আসে, এবং এখানে অনেকে মৃত্যুবরণ করে এবং ছোটো ছোটো শিশুগুলো অমানবিক সাফারিং করে। সেইটা বাংলাদেশের অ্যাজ অফ রাইট হয়েছে, রাষ্ট্রের একটা দায়িত্ব হয়েছে। এবং শুধু দায়িত্ব না, আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট, যেটা আমাদের কনস্টিটিউশন রক্তে অর্জিত কনস্টিটিউশন 1972, সেইখানে আর্টিকেল 15 এবং আর্টিকেল 18-এ ক্লিয়ারলি লেখা আছে যেটা রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু এই ইউনূস সরকার আসার পরে আমরা যে জিনিসটা দেখেছি, উনি বাংলাদেশের কোনো লোকের উপর ডিপেন্ড করে নাই। যাদের উপর ডিপেন্ড করেছে তারা হচ্ছে ওনার এনজিও কর্মকর্তা অথবা আঞ্চলিক কিছু লোক, আর ম্যাক্সিমাম লোক বিদেশ থেকে নিয়ে এসেছে যাদের বাংলাদেশের পাসপোর্ট নাই। বাংলাদেশের পাসপোর্ট নাই মানে হচ্ছে তার বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস নাই। যেমন আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ইংল্যান্ডের লয়ার, আমার মেয়ে ওখানে জন্মগ্রহণ করেছে, আমি এখানে চলে এসেছি, আমি পাসপোর্টের কখনো চেষ্টা করি, যদি চেষ্টা করতাম অথবা নিতাম তাহলে আটমোস্ট অকৃত্রিম ভালোবাসা আমার দেশ এবং মানুষের প্রতি ছিল না। উনি এইসব নিয়ে আসছে। আপনারাই দেখেছেন যে ফাইজুল্লাহ তায়েব ওনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ছিল, উনি জার্মানি পালিয়ে গিয়েছেন, এবং অনেক লোক আছে যাদেরকে নারীরা বিভিন্ন সেক্টরেই ইনভলভ করেছে, যে বাংলাদেশের এই পাবলিক খাতগুলোকে কীভাবে প্রাইভেটাইজেশন করা যায় এবং এই মানুষগুলোকে শোষণ করা যায়। কারণ ওনার ব্যবসাটাই হচ্ছে উনি একটা আনপ্যাট্রিয়টিক, আনইথিক্যাল, কীভাবে মানুষকে আরও গরিব রাখা যায় এবং তাদের কাছ থেকে ব্যবসা করা যায়, এইটাই হচ্ছে ওনার সোশ্যাল বিজনেস। এই কারণে এইরকম একটা খাত, হামের মতো টিকা, যেটা রাষ্ট্র সব সরকার ব্যবস্থা করেছেন, উনি এটা প্রাইভেট খাতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যদি বলেন যে আপনার কাছে প্রমাণটা কি, প্রমাণের জন্য আমরা হাইকোর্টে মামলা করবো এবং নোটিশ দিয়েছি। প্রমাণটা হচ্ছে যে উনি যে অতর্ব একটা স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন, যার সাথে স্বাস্থ্যের কোনো সম্পৃক্ততা নেই, শুধু গ্রামীণ, হ্যাঁ, নুরজাহান বেগম, উনিও এই অতর্ব ব্যক্তি একটা ওনাকে চিঠি দিয়েছিলেন যে ইমিডিয়েটলি এই হামের টিকাটা এনে ব্যবস্থা করা হোক। কারণ হামের টিকাটার সাথে হামের পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হয়, সচেতনতা সৃষ্টি করতে হয়, যাতে মানুষ এই টিকাটা নিয়ে যায়। কিন্তু এনার এই যে পাবলিক ফান্ড থেকে প্রাইভেট ফান্ডে নেওয়ার জন্য, রাষ্ট্রকে ক্ষতি করার জন্য, মানুষকে শোষণ করার জন্য উনি এই ব্যবস্থা না করার ফলে আজকে সারা বাংলাদেশ একটা মহামারী আকার ধারণ করেছে, শিশুরা মারা গিয়েছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি, আপনারা সবাই পেইন ফিল করবেন, একটা ছোট্ট অবুঝ বাচ্চা বারডেমে ভর্তি ছিল, তাকে যখন ভেন্টিলেশনে রাখা হয়েছে, কথা বলতে পারে না, তার মার কাছে একটা চিঠি লিখেছে, মা আমি আর বাঁচবো না, তুমি রাত্রে এসে আমাকে দেখে যাও, আমার শরীরটা মুছিয়ে দিয়ে যাও। সে বাচ্চাটা মারা গিয়েছে। এই দেশ মানুষ, আপনি মানুষ, এই দেশটাকে আপনারা ভালোবাসি। এই দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসতে হবে, অসহায় মানুষকে ভালোবাসতে হবে, সমস্ত মানুষকে। কিন্তু এই ইউনূস সরকাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আকারে জলপথে এসেছিলেন, ওনারা আকাশপথে এসেছেন। আয়সা স্টারলেটকে উনি দিয়ে দিয়েছেন ইন্টারনেট বিজনেস। আয়সা উনি যাওয়ার পথে আমেরিকাকে 2টা চুক্তি করে দিয়ে চলে গেছেন। বিভিন্নভাবে এইভাবে উনি বন্দরটাকে বিদেশের কাছে দেওয়ার জন্য রেডি ছিলেন। উনি শান্তির করিডোরের মাধ্যমেই করেছেন। এবং সর্বশেষ যেটা আমি বেঁচে থাকবো, যেটা আমার ফান্ডামেন্টাল অধিকার, চিকিৎসার, সেটাকেও প্রাইভেট খাতে দেওয়ার চেষ্টা করছেন বিধায় আমি বিস্তারিত একটা লিগাল নোটিশ দিচ্ছি এক্সিকিউটিভদেরকে, এটা ইনভেস্টিগেশন করা হোক, ইনকোয়ারি করা হোক। আর এর মধ্যে এই যে যারা উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার সাথে যে ওই যে শফিকুল ইসলাম, যারা পপুলারলি নোন ডাস্টবিক শফিক যাকে বলা হয়, হ্যাঁ, প্রেস সেক্রেটারি, ওনারা কেউ যেন বাংলাদেশ ত্যাগ করতে না পারে। কারণ আপনি ইনকোয়ারি করলেন, ইনভেস্টিগেশন করলেন, ঘটনা প্রমাণিত হলেন, কিন্তু কেউ বাংলাদেশে নাই, তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্ট? আমি আপনি চলে যাব, হয়তো বিদেশ, বিভিন্ন দেশে থাকবো, এই বাংলাদেশের মানুষ থাকবে, অসহায়ভাবেই থাকুক আর সহায়ভাবেই থাকুক। একজন সচেতন নাগরিক হিসাবে, এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, একজন প্যাট্রিয়টিক দেশপ্রেমিক হিসেবে আমি লিগাল নোটিশটা দিয়েছি, যাতে ইনকোয়ারি হওয়ার আগে ওনারা কেউ দেশ ছেড়ে পালাতে না পারে। সেটার এক্সাম্পল হিসাবে আমি প্যারা 4-এ একদম ক্লিয়ারলি বলে দিয়েছি যে অনেক লোক উনি নিয়েছেন, তাদের নাম জানি না, চলে গেছেন, তাদেরও ব্যবস্থা আমরা জানি না, কিন্তু ফায়েজ আহমেদ তাইব, সেই স্পেশাল সেক্রেটারি, উনি চলে গেছেন কোটি কোটি টাকায় দেশ থেকে মেরে। ইভেন আপনি দেখবেন যে আমাদের সাথে, হ্যাঁ, এবং আপনি ওনার যে নিয়োগকর্তা কারা, আসিফরা, মাহফুজ আলমরা, তারাই তো
যারা সংবিধানকে কবর দিতে চায়, পুড়ে ফেলতে চায়, ছুঁড়ে ফেলতে চায়, তাদের আপনি দেখেন তারা উপদেষ্টা হতে, তাদের শুধু না, তাদের পিএসদের অবস্থানটা দেখেন যে তাদের পিএসদের দুর্নীতির খাত কত বড়। ইভেন আপনি লক্ষ্য করেন গতকালকে এই আসিম মাহমুদকে একটা ইনভেস্টিগেশন কমিটি তাকে, ইনকোয়ারি কমিটি তাকে ডেকেছে, সে উপস্থিত হয় নাই। আরে আমি যদি সৎ থাকি আমি পৃথিবীর যে কোনো জায়গায় উপস্থিত হব। তার মানে সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেশের আইনের প্রতি তাদের নাই। একটা ইয়াং ছেলে ইউনিভার্সিটি পড়তো, ইউনিভার্সিটির হলে ডাল মাংস খেত, সে হঠাৎ করে কোটি কোটি টাকা তার ওই যে কি নীলা হোটেলে যে হাঁসের মাংস খেতে হয়, ওয়েস্টিনে যেতে হয়। আমি চ্যালেঞ্জ করতে বলতে, আমি ব্যারিস্টার, আমার 2 ভাই ব্যারিস্টার, আমাদের বাপদাদাদের কতটুকু স্বাবলম্বিতা আছে যে আমরা ওয়েস্টিনে যে ফার্স্ট করবো, না ব্রেকফাস্ট করব, আর উনি 1 বছরের মধ্যে ওয়েস্টিন ছাড়া ব্রেকফাস্ট করতে পারে না। অতএব এই লিগ্যাল নোটিশ দিয়েছি, একটা উপদেষ্টাও জানি বাংলাদেশ থেকে চলে যেতে না পারে সেই রেস্ট্রিকশন চেয়েছি। ধন্যবাদ। একটা প্রশ্ন